Hi, welcome to our another tutorial. আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটি ডাইনামিক্যাল ফ্লুইডের আরেকটি ইন্টারেস্টিং প্রপার্টি ভিসকোসিটি। তো প্রথমে আমরা জেনে নিই যে ভিসকোসিটি বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। আমরা নিচু ক্লাসে সবাই কাইনেমেটিক্সে ফ্রিকশন জিনিসটা সম্পর্কে আমাদের ধারণা রয়েছে। ভিসকোসিটি সেই ফ্লুইডের ক্ষেত্রে অনেকটা ফ্রিকশনারি ইকুইভ্যালেন্ট। এটি আর কিছুই না, ফ্লুইডের যে লেয়ার রয়েছে, লেয়ার বাই লেয়ার ফর্ম করেই তো একটা ফ্লুইড তৈরি হয়। সেই লেয়ারগুলোর মধ্যে রিলেটিভ মোশন, দ্য রিলেটিভ মোশন বিটুইন দ্য লেয়ার্স অফ দ্য ফ্লুইড, ইট ইজ অ্যানালজিস টু দ্য ফ্রিকশন। আমরা একটি এক্সাম্পল দিয়ে জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। আমরা দুটো প্যারালাল সারফেস নিচ্ছি, ধরা যাক দুটো প্যারালাল গ্লাস প্লেট নিচ্ছি এবং এই দুটোর মাঝখানে কোনো একটা ফ্লুইড দিয়ে সেটাকে ফিল করছি। ধরা যাক প্রথম ক্ষেত্রে সেটা আমরা জল দিয়ে ফিল করছি। তো জলের লেয়ারগুলো আমরা এভাবে আঁকতেই পারি। এইবার আমরা যদি এই বটম সারফেসটাকে, বটম গ্লাস প্লেটটাকে ফিক্সড রাখি এবং এটাকে ফিক্সড রেখে এই টপ প্লেটটাকে যদি এই দিকে একটা মুভ করার চেষ্টা করি একটা পার্টিকুলার ভেলোসিটি দিয়ে, তাহলে এই যে ফ্লুইডের যে লেয়ারগুলো সেগুলোর মধ্যেও একটা ভেলোসিটি তৈরি হবে। এবং যেহেতু এটা এই বটম প্লেটটা স্টেশনারি রয়েছে, অর্থাৎ ফিক্সড রয়েছে, তাহলে এর সাথে সংযুক্ত যে লেয়ারটি সেটির ভেলোসিটি 0 বা প্রায় নিয়ারলি ইকুয়াল টু 0 হবে। এবং সেটি থেকে আমরা যত উপরের লেয়ারে উঠতে থাকবো ভেলোসিটি ক্রমশ বাড়তে থাকবে। অর্থাৎ আপার লেয়ারগুলো একটা ফরওয়ার্ড পুল ফিল করবে। আপার লেয়ারগুলো মানে টপ সারফেসের কাছাকাছি যে লেয়ারগুলো রয়েছে, আর লোয়ার লেয়ারগুলো মানে বটম সারফেস যেটা ফিক্সড বা স্টেশনারি সেটার কাছাকাছি যে লেয়ারগুলো রয়েছে সেগুলো তাদের ইনার্শিয়া প্রপার্টির জন্য একটা ব্যাকওয়ার্ড পুল ফেস করবে। অর্থাৎ তারা যেন স্থিরই থাকতে চাইবে এবং যত সেগুলো থেকে উপরের দিকে ওঠা যাচ্ছে ভেলোসিটি অল্প অল্প করে বাড়তে থাকবে এবং ঠিক টপ লেয়ারের সাথে সংযুক্ত যে লেয়ারটি সেটিতে ভেলোসিটি ম্যাক্সিমাম হবে। এবার ফ্লুইড যখন একটা পাইপের মধ্যে দিয়ে ফ্লো করে সেক্ষেত্রে কি হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এই পিঙ্ক লাইন দুটো ধরা যাক একটা পাইপের দুটো সারফেস আমি বোঝাতে চেয়েছি। এবার ফ্লুইড যখন একটা পাইপের মধ্যে দিয়ে ফ্লো করে তখন ফ্লুইডের যেটা অ্যাক্সিস, এই ব্ল্যাক কালার দিয়ে আমি অ্যাক্সিসটা বোঝানোর চেষ্টা করেছি, এই অ্যাক্সিস বরাবর যে ফ্লুইড পার্টিকেলগুলো ফ্লো করে তাদের ভেলোসিটি ম্যাক্সিমাম হয় এবং এই অ্যাক্সিস থেকে অ্যাক্সিসের দুই দিকেই ভেলোসিটিগুলো ধীরে ধীরে কমতে থাকে এবং আবার সেই সারফেসের কাছে গেলে তাদের ভেলোসিটি আস্তে আস্তে 0 বা 0-র কাছাকাছি হয়। আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে ভেলোসিটি ম্যাক্সিমাম এবং যত সারফেসের দিকে যাওয়া যাচ্ছে দুই দিকে তার ভেলোসিটি ধীরে ধীরে কমছে। এবার ঠিক এর আগের এক্সাম্পলটাই আমরা একটু ডিটেল ভাবে দেখার চেষ্টা করি। এখানেও ঠিক একটা ফ্লুইডকে দুটো প্যারালাল সারফেসের মধ্যে স্যান্ডউইচড করে রাখা হয়েছে, মানে এই যে দুটো সারফেস তার মাঝখানে একটা ফ্লুইড রয়েছে এবং একইভাবে এক্ষেত্রেও বটম সারফেসটা ফিক্সড। এই ভেলোসিটি যে ধীরে ধীরে উপরের দিকে বাড়ছে সেটা আমি অ্যারো দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আমরা ধরে নিচ্ছি এই ফ্লুইডের মধ্যে কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট PQRS ডটেড লাইন দিয়ে বোঝানো হয়েছে। কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে কোনো একটা ফ্লুইড এলিমেন্টকে আমি বোঝানোর চেষ্টা করেছি PQRS এই রেক্ট্যাঙ্গেল এরিয়াটুকু দিয়ে। এবার একটা ছোট টাইম ইন্টারভাল টিতে এটার উপর যে আমি যদি একটা ফোর্স দিই, মানে ফ্লুইডটা তো ফ্লো করছে, যেহেতু বটম সারফেসটা ফিক্সড
এবং তার উপর একটা ফোর্স দিচ্ছি, তার মধ্যে একটা ভেলোসিটি উৎপন্ন হয়েছে, তাহলে তার আপার সারফেসটা এই যে দুটো পয়েন্টই এই টি সময়ে এই ভেলোসিটি নিয়ে একটা পার্টিকুলার ডিস্টেন্স এগিয়ে যাবে, মানে যেদিকে ফোর্স দেওয়া হয়েছে সেই দিকে এগিয়ে যাবে। এবার আমরা সেটা খুব সহজেই বের করে ফেলতে পারবো যে যেইটুকু ডিস্টেন্স এগিয়েছে অ্যাকচুয়ালি এই যে কিউ থেকে এম এ গিয়েছে আর এখানে এই আর থেকে এন এ গিয়েছে, মানে আমার ফ্লুইড এলিমেন্টটা হয়েছে এবার PMNS। এই সলিড লাইনটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি। এই ডিস্টেন্সটা কত আমরা সকলেই জানি যে x ইজ ইকাল টু v, এই ভেলোসিটি ইন্টু টাইম ইন্টারভাল। এই টাইম ইন্টারভালটা খুবই ছোট, অর্থাৎ এই যে ফ্লুইড এলিমেন্টার এটা যদি একটা পার্টিকুলার লেন্থ থাকে L, তার উপর এই ফোর্স অ্যাপ্লাই করার ফলে তার লেন্থের চেঞ্জ হয়েছে এই x পরিমাণ। অর্থাৎ আমরা খুব সহজেই স্ট্রেইন লিখতে পারি স্ট্রেইন x বাই L। এইবার আমরা যে এখানে স্ট্রেস অ্যাপ্লাই করছি সেটা কত? স্ট্রেস আমরা জানি স্ট্রেস আর প্রেসার প্রায় ইকুইভ্যালেন্ট। এখানে আমরা ফোর্স দিয়েছি F, আর এটার এরিয়া যদি ক্রস সেকশনাল এরিয়া যে ফ্লুইড এলিমেন্টটা ধরেছি সেটার এরিয়া যদি A হয় ক্রস সেকশনাল এরিয়া, তাহলে স্ট্রেস হচ্ছে F বাই A। এবার আমরা একটা ইম্পর্টেন্ট ডিসকাশনে আসি যে আমরা জানি যে সলিডের ক্ষেত্রে স্ট্রেস আর স্ট্রেইনের মধ্যে একটা রিলেশন আছে, হুকস ল পড়ার সময় আমরা জেনেছি। সেটা কি না, সলিডের ক্ষেত্রে স্ট্রেস আর স্ট্রেইন প্রপোর্শনাল হয়, কিন্তু ফ্লুইডের ক্ষেত্রে এক্সপেরিমেন্টালি দেখা যায় স্ট্রেসটা ডিপেন্ড করে স্ট্রেইন রেট বা রেট অফ চেঞ্জ অফ স্ট্রেইন। মানে এই যে আমি স্ট্রেইনটা পেয়েছি x বাই L, এইটা টাইমের সাথে সাথে কতটা চেঞ্জ হচ্ছে, মানে স্ট্রেইন বাই যে আমি ছোট্ট টাইম ইন্টারভাল নিয়েছি সেটা। অর্থাৎ আমি এখানে লিখতেই পারি স্ট্রেইন রেট ইজ ইকাল টু x by L into x by L by t। এবার x এর ভ্যালু আমরা এখানে জানি v into t। x এর ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দিই v into t, তাহলে আমরা দেখব উপরের আর নিচে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, t পড়ে থাকছে v by L। এটা আমার স্ট্রেইন রেট। অর্থাৎ এই যে স্ট্রেসটা আমরা পেয়েছি F বাই A, ফোর্স অ্যাপ্লাই করার জন্য এই ফ্লুইড এলিমেন্টের উপর যে স্ট্রেসটা হয়েছে সেটি এই স্ট্রেইন রেট V বাই L এর সাথে প্রপোর্শনাল হবে। এবং এখান থেকে আমরা একটা টার্ম ডিফাইন করছি, সেটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। এই টার্মটি দিয়ে কোন লিকুইড কতটা ভিসকাস সেটা বোঝা যায়, এটাকে বলা হয় ইটা। এটা ল্যাটিন সিম্বল। তো আমরা যদি লিখে বলার চেষ্টা করি যে ইটার ডেফিনিশনটা, যে ইটা ইজ ইকাল টু স্ট্রেস বাই স্ট্রেইন রেট। হুকস ল এর ক্ষেত্রে স্প্রিং কনস্ট্যান্টটা ছিল যেমন স্ট্রেস বাই স্ট্রেইন, ঠিক একইভাবে এখানে সেই কনস্ট্যান্টটা ইটা, এবং যেহেতু স্ট্রেসের সাথে ফ্লুইডের ক্ষেত্রে স্ট্রেইন রেটটা প্রপোর্শনাল, তাই ইটা ইজ ইকাল টু স্ট্রেস বাই স্ট্রেইন রেট। তাহলে ইটার ভ্যালুটা আমরা যদি বার করার চেষ্টা করি, স্ট্রেসের ভ্যালু আমাদের কাছে ছিল F বাই A এন্ড স্ট্রেইন রেটটা হচ্ছে V বাই L। তাহলে সেটা দাঁড়াচ্ছে F ইন্টু L টু
V into A. This is my expression of the eta, coefficient of viscosity. This is my coefficient of viscosity. এটার ইউনিটটা আমরা খুব ইজিলি বের করতে পারবো, নিউটন ইন্টু সেকেন্ড ইন্টু মিটার টু দি পাওয়ার -2, এটা ইউনিট। এসআই পদ্ধতিতে এই ইটার ইউনিটের একটা নাম আছে, সেই নামটা হচ্ছে পয়জুলি। পয়জুলি। ওকে, আমরা একটা নতুন টপিকের দিকে প্রসিড করব এবার। সেটা হচ্ছে স্টোকস ল। স্টোকস লতে যাওয়ার আগে আমরা একটা জিনিস ভাবার চেষ্টা করি যে কোনো একটা কন্টেনারে যদি একটা ফ্লুইড থাকে, কোনো একটা ভিসকাস ফ্লুইড যদি থাকে, সেটার মধ্যে যদি আমি একটা অবজেক্টকে সাবমার্জ করার চেষ্টা করি, তাহলে সেই ফ্লুইডটার যে লেয়ারগুলো সেগুলোর মধ্যে একটা ডিস্টারবেন্স তৈরি হবে। মানে when the body falls through a fluid, it drags the layer of the fluid in contact with it. মানে বলটা ফ্লুইডটার মধ্যে দিয়ে নিচে নামার সময় তা সেই লেয়ারগুলোর উপর একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করবে, মানে সেই লেয়ারগুলোকে সঙ্গে নিয়ে নিচে নামতে চাইবে, অর্থাৎ একটা ডিস্টারবেন্স তৈরি হচ্ছে। এই ডিস্টারবেন্সের জন্য সেই ফ্লুইডের লেয়ারগুলোর মধ্যে একটা রিলেটিভ মোশন তৈরি হবে। রিলেটিভ মোশনটা যখনই তৈরি হবে সেটার এগেইনস্টে একটা রিটার্ডিং ফোর্স তৈরি হবে, এটাকেই বলা হয় ভিসকাস ফোর্স। এই ভিসকাস ফোর্সের ডিরেকশনটা যেদিকে অবজেক্টের ভেলোসিটি থাকে, মানে সাবমার্জ করে যে অবজেক্টের ভেলোসিটি, ঠিক তার অপোজিট ডিরেকশনে হয়। ভিসকাস ফোর্সটা প্রপোর্শনাল হয় ভেলোসিটি অফ দ্য অবজেক্ট, যেটা বললাম, এবং এর অপোজিট ডিরেকশন, এটা আমাদের মাথায় থাকতে হবে। মানে অবজেক্টের ভেলোসিটি, ধরা যাক ভি ভেলোসিটি নিয়েও নামছে, এবং অবজেক্টটাকে যদি আমি ধরে নিচ্ছি এটা একটা স্ফেরিক্যাল বডি, এটা রেডিয়াস ধরলাম আমি আর, এবং এটা যদি ভি ভেলোসিটি নিয়ে নামতে থাকে, তাহলে স্টোকস দেখিয়েছিলেন এর মধ্যে এই ভেলোসিটির অপোজিট দিকে ফ্লুইডটা যে ভিসকাস ফোর্স, অর্থাৎ রিটার্ডিং যে ফোর্সটা অ্যাপ্লাই করবে সেই অবজেক্টের উপর, সেটির মান হবে 6 F is equal to 6 pi eta r into phi। এই ইকুয়েশনটা প্রুফ করা যায়, তবে যেহেতু আমি এখন 11 বা 12 স্ট্যান্ডার্ডে পড়াচ্ছি, এটা এই মুহূর্তে প্রুফের দরকার নেই। আমি আমার নেক্সট ভিডিওগুলো অবশ্যই স্টোকস লয়ের প্রুফ করব পরে। তবে স্টোকস দেখিয়েছিলেন এই যে ভিসকাস ফোর্সটা, মানে এই যে রিটার্ডিং ফোর্সটা, এটি যে অবজেক্টটা পড়ছে সেটা যদি আমি অ্যাজিউম করে নিই স্ফেরিক্যাল বা প্রায় স্ফেরিক্যাল, সেটির রেডিয়াস এবং যে ভেলোসিটি নিয়ে পড়ছে সেটি এবং কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি তিনটের সাথেই প্রপোর্শনাল। ওকে, এবার এটারই কনসিকুয়েন্স হিসেবে আমরা আরেকটি টপিকে আসতেই পারি। সেটা হচ্ছে ধরা যাক ফ্রিলি ফল করছে এরকম একটা বডি, আমরা অ্যাজিউম করে নিচ্ছি সেটিও একটা স্ফেরিক্যাল, আমরা ধরে নিচ্ছি এটি স্ফেরিক্যাল, এটা একটা, এবং এটার রেডিয়াস আমরা ধরছি অ্যাজ ইউজুয়াল আর, এবং এটি এয়ার মিডিয়ামের মধ্যে দিয়ে ধরছি আমরা ভি ভেলোসিটি নিয়ে নামছে, ভি ভেলোসিটি নিয়ে ও নামছে। তো এই মুহূর্তে ওর উপর কি কি ফোর্স কাজ করছে? এয়ার একটা ভিসকাস ফ্লুইড, তাহলে এ যখন নামছে এয়ারের যে রিলেটিভ লেয়ারগুলো সেটার মধ্যে ডিস্টারবেন্স তৈরি হচ্ছে,
ডিস্টারবেন্স তৈরি হচ্ছে, সেটার জন্য একটা রিটার্ডিং ফোর্স, যেটাকে কিছুক্ষণ আগে আমরা জানলাম ভিসকাস ফোর্স বলে, সেই ভিসকাস ফোর্সটা তৈরি হচ্ছে। তাহলে ভিসকাস ফোর্সের ডিরেকশনটা এই অবজেক্টটা যেই ডিরেকশনে নামছে, মানে ওর ভেলোসিটির যে ডিরেকশন তার ঠিক অপোজিট। তাহলে আপওয়ার্ড ডিরেকশনে ভিসকাস ফোর্স কাজ করবে। ওকে, এবং ডাউনওয়ার্ড ডিরেকশনে বস্তুর যে ওয়েট, মানে যেই অবজেক্টটা পড়ছে সেটার গ্র্যাভিটেশনের জন্য সেটার ওয়েটটা সবসময় ডাউনওয়ার্ডই কাজ করে, আমরা জানি। সেটাকে আমরা লিখছি ওয়েট। এছাড়া আপওয়ার্ড ডিরেকশনে আরেকটি ফোর্স কাজ করে, আর্কিমিডিসের প্রিন্সিপাল থেকে যেটা আমরা সবাই জানি, যেটাকে বলা হয় প্লবতা বা বুয়েন্সি। সেই বয়েন্সির জন্য যে ফোর্সটা, বয়েন্ট ফোর্স, সেটি আপওয়ার্ড ডিরেকশনে কাজ করবে। আমি শর্ট ফর্মে সেটাকে পি লিখছি আপাতত। তাহলে আমাদের দেখতে হবে একটা ভিসকাস ফ্লুইডের মধ্যে দিয়ে, আমরা এখানে ধরে নিচ্ছি সেটা এয়ার, যদি একটা অবজেক্ট ফ্রিলি ফল করছে, যেটাকে আমরা অ্যাজিউম করে নিচ্ছি সেটি একটি স্ফেরিক্যাল এবং যার রেডিয়াস আর এবং ভি ভেলোসিটি নিয়ে ও ফল করছে, তার উপর কোনো একটা ইনস্ট্যান্টেনিয়াস টাইমে তার উপর যে ফোর্সগুলো কাজ করছে সেটি হচ্ছে আপওয়ার্ড ডিরেকশনে ভিসকাস ফোর্স, আপওয়ার্ড ডিরেকশনে বয়ান্ট ফোর্স অর্থাৎ প্লবতার জন্য যে বলটা, প্লবক বল যেটাকে বাংলায় বলা হয়, এবং ডাউনওয়ার্ড ডিরেকশনে তার ওয়েট, অর্থাৎ এম ইন্টু জি। এইভাবে পড়তে পড়তে ফ্রি ফলিংয়ে এমন একটা সময় আসে যখন আপওয়ার্ড ডিরেকশনে টোটাল ফোর্স এবং ডাউনওয়ার্ড ডিরেকশনে টোটাল ফোর্সটা সমান হয়। তখন কি হয়, তার উপর নেট ফোর্সটা জিরো হয়, অর্থাৎ দুটো ফোর্সই ব্যালান্সড হয়ে যায়, টোটাল ফোর্সটা ব্যালান্সড হয় এবং নেট ফোর্সটা জিরো হয়। তখন অবজেক্টটা একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে সেই মিডিয়ামের মধ্যে দিয়ে নামতে থাকে, ফ্রিলি ফল করতে থাকে। সেই ভেলোসিটিটাকে বলা হয় টার্মিনাল ভেলোসিটি। অর্থাৎ আমাদের আপওয়ার্ড ডিরেকশনে টোটাল ফোর্স, অর্থাৎ এফ প্লাস বি ইজ ইকাল টু, আমরা ওয়েটটাকে ডাব্লিউ বলছি। এই কন্ডিশন, এটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম কন্ডিশন। এটা হচ্ছে আপওয়ার্ড ডিরেকশনে টোটাল ফোর্স এবং এটা ডাউনওয়ার্ড ফোর্স। এই কন্ডিশন যদি ফুলফিল হয়, অর্থাৎ এমন একটা মুহূর্তে যদি দুই দিকের দুটো ফোর্স সমান হচ্ছে, সেই সময় তার উপর নেট ফোর্স জিরো হয় এবং সেটি একটি কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে নামতে থাকে। আমরা জানি কোনো বস্তুর উপর এক্সটার্নাল কোনো ফোর্স অ্যাপ্লাই না করা হলে সেটি ইউনিফর্মলি চলতে থাকে। আমরা এটিকে লিখতে পারি এফ ইজ ইকাল টু ডাব্লিউ মাইনাস বি। এবার এফ এর এক্সপ্রেশন আমরা স্টোকস ল থেকে একটু আগেই জানলাম, এফ ইজ ইকাল টু 6 পাই ইটা আর ইন্টু ভি ইজ ইকাল টু, এটার এক্সপ্রেশনটা ওয়েট মানে মাস ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। মাসকে আমরা কিভাবে বলতে পারি, যদি মিডিয়ামের ডেন্সিটি রো হয় এবং আমরা জানি স্ফেরিক্যাল, সেটির ভলিউম হবে 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব to rho. This is my mass, volume into rho, v into rho mass into gravitational acceleration, total weight m into g. ঠিক একইভাবে বয়ান্ট ফোর্সটা, প্লবক বলটা কত হবে, যদি অবজেক্টের ডেন্সিটি আমরা যদি ধরি সিগমা, তাহলে সেক্ষেত্রে একইভাবে হবে 4/3 পাই
ইন্টু r কিউব ইন্টু সিগমা টোটাল মাস ইন্টু জি। এক্ষেত্রে রোটা ডেনসিটি অফ ফ্লুইড মিডিয়াম এবং এই সিগমাটা এটা ডেনসিটি অফ দ্য বডি, মানে যেই বডিটা ফল করছে সেটার ডেনসিটি, এবং ডেনসিটি অফ দ্য ফ্লুইড মিডিয়াম আমরা সেখানে এটা এয়ার ধরেছি, মানে এয়ারের ডেনসিটি। এখান থেকে ইকুয়েশনটা সলভ করে ভি এর যে ভ্যালুটা পাওয়া যায় সেটাকে আমরা ভিটি বলছি, ভিটি ফর টার্মিনাল ভেলোসিটি। ইকুইলিব্রিয়াম কন্ডিশনে দুটো ফোর্স সমান হলে যখন টোটাল নেট ফোর্সটা 0 হয় তখন যে ভিটা বেরোয় সেটার ভ্যালুটা হয় কিছুটা এই ধরনের, 2/9 r স্কয়ার রো মাইনাস সিগমা into g by eta. This is my expression of the terminal velocity. অর্থাৎ ওই ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা অ্যাচিভ করার পর যখন আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড ডিরেকশনের ফোর্স দুটো ইকুয়াল এবং অপোজিট হবে এবং নেট ফোর্সটা 0 হবে, তখন সেই অবজেক্টটা এই ভিটি এই কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মিডিয়ামের মধ্যে দিয়ে ফল করতে থাকবে। আজকের টিউটোরিয়ালটা এখানেই শেষ হচ্ছে। থ্যাংক ইউ।